হুম যখন আমরা আন্তর্জাতিক সম্পর্ক বা বিশ্ব রাজনীতির কথা ভাবি তখন সাধারণত আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে হয়তো বিশাল কোনো মানচিত্র বা সামরিক বাহিনীর বড়সড় কুচকাওয়াজ অথবা ধরুন জাতিসংঘের কোনো বিশাল গোল টেবিলে বসে থাকা কূটনীতিবিদদের অত্যন্ত গম্ভীর মুখ। হ্যাঁ, একদম তাই। বাইরে থেকে দেখে তো মনে হয় যেন এই সামরিক শক্তি আর কূটনীতি বোধহয় পুরো বিশ্বকে চালাচ্ছে। ঠিক, কিন্তু আজ আমরা এই ডিপ ডাইভে বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আচ্ছা, যদি বলি এই সবকিছুই আসলে একটা বিশাল নাটকের মঞ্চ মাত্র, মানে এই মঞ্চের পেছনের আসল কলকাঠি নাড়ছে টাকা, ব্যাংক আর বাণিজ্যের অদৃশ্য সুতো। এটা কিন্তু খুব চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো আমরা প্রতিনিয়ত খবরের কাগজে বা টিভিতে ব্রেটন উডস, WTO, G20 বা ব্রিক্সের মতো ভারী ভারী নামগুলো দেখি। হুম এগুলোকে আমাদের কাছে নিছক কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা চুক্তির নাম বলে মনে হয়, কিন্তু বাস্তবে এগুলো শুধু কিছু শব্দ নয়। মানে এগুলো হলো বিশ্বজয়ের আধুনিক হাতিয়ার, তাই তো? একদম। যে কোনো রাজনৈতিক কাঠামোর পেছনের সবচেয়ে বড় চালিকা শক্তি হল তার অর্থনৈতিক ব্যবস্থা। মানে অর্থনীতি ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ অনেকটা ইঞ্জিন ছাড়া গাড়ির মতো। হ্যাঁ, বাইরে থেকে দেখতে চমৎকার, কিন্তু তার নিজের ক্ষমতায় 1 ইঞ্চিও এগোতে পারবে না। রাইট। কিভাবে এই অর্থনৈতিক হাতিয়ারগুলো তৈরি হলো আর কিভাবে এগুলো সারা বিশ্বের ক্ষমতা নির্ধারণ করছে, সেটাই আসলে আজকের এই আলোচনার মূল ভিত্তি। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। মানে যেখান থেকে এই আধুনিক বিশ্ব অর্থনীতির জন্ম হয়েছিল। সময়টা ১৯৪৪ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর চরম অনিশ্চয়তা। হ্যাঁ, ঠিক সেই ধ্বংসের মাঝেই মিত্রবাহিনীর ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি জড়ো হলেন আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের এক ছোট্ট ও শান্ত জায়গায়। জায়গাটার নাম ব্রেটন উডস। আর সেখানেই জন মেনার্ড কেইনস এবং হ্যারি ডেক্সটার হোয়াইট নামের দুই অর্থনীতিবিদ এমন এক সিস্টেম তৈরি করলেন যা আজও বিশ্বের অর্থনৈতিককে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এখান থেকেই তো বিশ্বব্যাংকের অংশ আইবিআরডি আর IMF এর জন্ম নিল, তাই না? হ্যাঁ, তবে এই ব্রেটন উড সিস্টেমের মূল মেকানিজমটা কিভাবে কাজ করত সেটা বুঝতে হলে IMF এবং বিশ্বব্যাংকের কাজের ধরনটা আগে বুঝতে হবে। আচ্ছা। যেমন ধরুন, IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি করা হয়েছিল মূলত ব্যালেন্স অফ পেমেন্টস বা BOP সংকটে পড়া দেশগুলোকে উদ্ধার করার জন্য। মানে আমি যদি বিষয়টা একটু সহজ করে বলি, ধরুন একটি দেশ যা রপ্তানি করছে তার চেয়ে অনেক বেশি মূল্যের পণ্য আমদানি করছে। তো একসময় তাদের কাছে বাইরের দেশের ঋণ মেটানোর বা জরুরি পণ্য কেনার মতো কোনো আন্তর্জাতিক মুদ্রা থাকে না। একদম ঠিক। দেশটা তখন প্রায় দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে চলে যায়। আর ঠিক এই মুহূর্তেই IMF স্বল্পমেয়াদী ঋণ দিয়ে সেই দেশকে একেবারে খাদের কিনারা থেকে তুলে আনে। রাইট। অন্যদিকে IBRD বা বিশ্বব্যাংকের কাজ ছিল যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর দীর্ঘমেয়াদী পুনর্গঠনে সাহায্য করা। কিন্তু এখানে মজার ব্যাপারটা হলো এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটা অদৃশ্য শেকল পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিরকম শেকল? বিশ্বব্যাংকের সদস্য হতে হলে কোনো দেশকে আগে অবশ্যই IMF এর সদস্য হতে হতো। মানে একটির সাথে অপরটি একেবারে গভীরভাবে যুক্ত। ও আচ্ছা, এই জায়গাতেই আমার একটি দারুণ উপমার কথা মনে পড়ে যাচ্ছে। এই ব্রেটন উডস ব্যবস্থা ছিল যেন বিশ্ব অর্থনীতির জাহাজের এক বিশাল নোঙর, আর সেই নোঙরটা বাঁধা ছিল সরাসরি সোনার সাথে। হ্যাঁ, কারণ তখন গোল্ড স্ট্যান্ডার্ড বা ফিক্সড এক্সচেঞ্জ রেট চালু ছিল। ঠিক, বিশ্বের সব দেশের মুদ্রার মান ঠিক হতো মার্কিন ডলারের ভিত্তিতে, আর মার্কিন ডলারের মান ঠিক হতো সোনার মজুতের ওপর ভিত্তি করে, যা আবার 1% মধ্যেই সীমাবদ্ধ ছিল। মানে ডলার দিলেই একটা নির্দিষ্ট পরিমাণ সোনা পাওয়া যাবে, এটা নিশ্চিত ছিল। কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যায় সবচেয়ে চমকপ্রদ ঘটনাটা ঘটল 1973 সালে। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সেই ঘোষণা। একদম। তিনি হঠাৎ ঘোষণা দিলেন ডলারের বিপরীতে আর সোনা দেওয়া হবে না। মানে তিনি এক ধাক্কায় সেই সোনার নোঙর কেটে দিলেন। আর তখনই জন্ম হল ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বা ভাসমান মুদ্রা বিনিময় হারের, যেখানে মুদ্রার মান নির্ধারণের ভার চলে গেল ফরেক্স মার্কেট আর প্রাইভেট প্লেয়ারদের হাতে। কিন্তু আমার খটকাটা ঠিক এখানেই। বলুন। এই যে সোনার নোঙর কেটে দেওয়া হলো, এর পরও IMF কিভাবে টিকে রইল? শুধু টিকেই তো রইল না, আজ পর্যন্ত এতটা ক্ষমতাশালী হয়ে বসে আছে কিভাবে? কারণ নোঙর কাটা পড়লেও ক্ষমতার আসল কেন্দ্রবিন্দু কিন্তু বদলায়নি।
আসলে অনেকে হয়তো ভাবেন আইএমএফ বোধহয় জাতিসংঘের সাধারণ পরিষদের মতো একটা গণতান্ত্রিক জায়গা, যেখানে প্রতিটি সদস্য দেশের একটি করে সমান ভোট আছে। বাস্তবে তো তা নয়, তাই না? না, বাস্তবে আইএমএফে কোনো সাধারণ গণতন্ত্রের চর্চা নেই। এখানে নিয়ম হলো যে দেশ যত বেশি টাকা বা চাঁদা দেবে তার ভোটাধিকার তত বেশি। ওয়াও, মানে যাকে আমরা কোটা সিস্টেম বলি। হ্যাঁ, একটি দেশের অর্থনৈতিক আকার ও আইএমএফে তাদের আর্থিক অবদানের ওপর ভিত্তি করে তার কোটা এবং ভোটাধিকার নির্ধারিত হয়। আর এভাবেই পশ্চিমা দেশগুলো নিজেদের ক্ষমতা সুসংহত করে রেখেছে। মানে আইএমএফ এর সদস্য সংখ্যা তো 190, তাই না? এর সবশেষ সদস্য হিসেবে 2020 সালের অক্টোবরে অ্যান্ডোরা যোগ দেয়। রাইট। আর এর শীর্ষ নেতৃত্ব সব সময় পশ্চিমাদের হাতেই থাকে। যেমন ধরুন 2019 সাল থেকে এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আছেন বুলগেরিয়ান অর্থনীতিবিদ ক্রিস্টালিনা জর্জিয়েভা। হুম, এই যে বাণিজ্যের নিয়মকানুনের কথা হচ্ছে, এখানে তো ডব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থার কথাও চলে আসে। 1995 সালে গ্যাটকে সরিয়ে এটি জায়গা করে নেয়। হ্যাঁ, গ্যাড বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড মূলত কিছু শুল্ক চুক্তির সমষ্টি ছিল, কিন্তু ডব্লিউটিও হল রীতিমতো একটি শক্তিশালী প্রতিষ্ঠান। বর্তমানে এদের 164 জন সদস্য। আর এই ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনগুলোতেই তো বিশ্বের বাণিজ্যের বড় বড় সিদ্ধান্ত হয়, যেমন 2001 সালের দোহা রাউন্ড বা 2013 সালের বালি কনফারেন্স। বালিতেই তো খাদ্য নিরাপত্তার জন্য পাবলিক স্টক হোল্ডিংয়ের চুক্তিটা হয়। হ্যাঁ, এরপর 2015 সালের নাইরোবি কনফারেন্স আর সবশেষ 2022 সালের জেনিভা প্যাকেজ, যেখানে মৎস্য খাতে ভর্তুকি আর কোভিডের মতো মহামারীর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এতগুলো সম্মেলনের মধ্যে 2001 সালের দোহা রাউন্ড নিয়ে এত কথা হয় কেন? ডব্লিউটিও এই দোহা রাউন্ডের দিকে তাকালেই বোঝা যায় উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বার্থের সংঘাত আসলে কতটা প্রবল। দোহা রাউন্ড কিন্তু কোনো সাধারণ সম্মেলন ছিল না। আচ্ছা। এটি মূলত উন্নত ও উন্নয়নশীল দেশের মতবিরোধের কারণেই 2008 সালে পুরোপুরি ভেস্তে যায়। আপনি একটু আগে যে 2013 সালের বালি কনফারেন্সের পাবলিক স্টক হোল্ডিংয়ের কথা বললেন, এটিও কিন্তু সেই সংঘাতেরই একটি অংশ। মানে পাবলিক স্টক হোল্ডিং হল উন্নয়নশীল দেশের সরকার তাদের নিজেদের কৃষকদের কাছ থেকে ফসল কিনে গুদামে মজুত করে রাখতে পারবে, যাতে ভবিষ্যতে কোনো খাদ্য সংকট হলে সাধারণ মানুষকে খাওয়ানো যায়। এতে তো আপত্তির কিছু দেখি না। আপত্তিটা এসেছিল উন্নত দেশগুলোর তরফ থেকে। তাদের যুক্তি ছিল এভাবে সরকার ফসল কিনলে তা মুক্ত বাণিজ্যের নিয়মের পরিপন্থী হয়। ও আচ্ছা, তার মানে দোহা রাউন্ড ভেস্তে যাওয়াটা গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা ছিল। একদম। তারা বুঝিয়ে দিয়েছিল যে গ্লোবাল নর্থ বা পশ্চিমা দেশগুলোর চাপিয়ে দেওয়া নিয়ম তারা আর অন্ধভাবে মেনে নেবে না। আর ঠিক এই জায়গা থেকেই তো ক্ষমতার এক্সক্লুসিভ ক্লাব বনাম উদীয়মান জায়ান্টদের সরাসরি লড়াই শুরু হয়। এই লড়াইটা বুঝতে হলে আমাদের G7 থেকে ব্রিক্সের উত্থানের দিকে তাকাতে হবে। হ্যাঁ, G7 হল 1975 সালে গঠিত বিশ্বের সবচেয়ে ধনী আর উন্নত দেশগুলোর একটা এলিট ক্লাব। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। 1998 সালে রাশিয়া এতে যোগ দিলে এটি G8 হয়েছিল। কিন্তু ওই যে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার পর তাকে সাসপেন্ড করা হয়। আর 2017 সালে তো তারা চিরতরে বেরিয়েই যায়। অন্যদিকে 1999 সালে গঠিত হয় G20, যেখানে উন্নত ও উদীয়মান দুই ধরনের অর্থনীতি একত্রে আছে। বিশ্বের মোট জিডিপির 80% এই G20-র হাতে। এখানে আমার একটা সাধারণ জিজ্ঞাসা আছে। বলুন। G20 যদি বৈশ্বিক জিডিপির 80% নিয়ন্ত্রণ করে এবং সেখানে সবাই থাকে, তবে G7-এর মতো আলাদা একটা ছোট অভিজাত ক্লাবের আর দরকার কি? এটাকে যদি আমরা একটু বড় পরিসরে দেখি, তাহলে G7-এর অস্তিত্বের কারণটা পরিষ্কার হবে। আসলে G7 হল পুরনো অভিজাতদের একটা প্রাইভেট ড্রয়িং রুম। মানে যেখানে কোনো ভিন্ন মত নেই। ঠিক তাই। G20-তে উদীয়মান অর্থনীতিগুলোর উপস্থিতি আছে, ফলে সেখানে পশ্চিমা দেশগুলোকে অনেক ক্ষেত্রেই গ্লোবাল সাউথের সাথে আপোস করতে হয়। কিন্তু G7-এ কোনো বিরোধী স্বর নেই। সেখানে তারা নিজেদের মতো করে বিশ্বের নীতি নির্ধারণের ছক কষতে পারে। হ্যাঁ, তারা কোনোভাবেই চায় না তাদের সেই একচেটিয়া বৈশ্বিক ক্ষমতা হাতছাড়া হোক। কিন্তু সেই আধিপত্য তো আর টিকছে না, তাই না? আর এই অভিজাতদের আধিপত্য ভাঙতে ব্রিক্সের জন্ম। কিন্তু এখানে ইতিহাসের কি দারুণ একটা পরিহাস দেখুন।
হ্যাঁ, জিম ও'নিলের বিষয়টা বলছেন তো? হ্যাঁ, ২০০১ সালে গোল্ডম্যান স্যাক্সের একজন পুরোদস্তুর পশ্চিমা অর্থনীতিবিদ জিম ও'নিল ব্রিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তিনি স্রেফ একটা অ্যাক্রোনিম বা সংক্ষেপ হিসাবে এটি ব্যবহার করেছিলেন ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের উদীয়মান অর্থনীতি বোঝাতে। তিনি হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি যে তার দেয়া এই গালভরা নামটাই একদিন বাস্তবে জোটবদ্ধ হয়ে পশ্চিমা বিশ্বকেই চ্যালেঞ্জ করে বসবে। একদম তাই। ২০০৬ থেকে ২০০৯ মধ্যে এই দেশগুলো আনুষ্ঠানিকভাবে জোট গঠন করে। এরপর ২০১০ সালে সাউথ আফ্রিকা যোগ দিলে এটি হয়ে যায় ব্রিক্স। বর্তমানে বিশ্বের ৪২% জনসংখ্যা এবং ২৩% বৈশ্বিক জিডিপি এদের দখলে। শুধু জোটবদ্ধ হওয়াই নয়, তারা একে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপও দিয়েছে। আইএমএফ আর বিশ্বব্যাংককে পাশ কাটানোর জন্য ২০১৪ সালে ব্রাজিলের ফোর্টালেজায় তারা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করে। ভারতের প্রস্তাবনায় তৈরি এই ব্যাংকের সদর দপ্তর হল চীনের সাংহাইতে। মূল ব্রিক্স দেশগুলোর ভোটাধিকার কখনোই ৫৫% নিচে নামবে না। ও, তার মানে নতুন যেই আসুক না কেন, নিয়ন্ত্রণ সবসময় এই ৫ দেশের হাতেই থাকবে? একদম। ২০২১ সালে তো বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং উরুগুয়েতে যোগ দিয়েছে। এটি বিশ্বব্যাংক ও আইএমএফের একচেটিয়া আধিপত্য ভাঙার জন্য গ্লোবাল সাউথের তৈরি করা নিজস্ব বিকল্প হাতিয়ার। আচ্ছা, এই যে গ্লোবাল নর্থ আর গ্লোবাল সাউথের বিভাজন, এটা তো আজকের নয়। ৭০ দশক থেকেই তো এই নর্থ সাউথ ডায়লগ চলে আসছে। হ্যাঁ, একদিকে হ্যাভস বা ধনী দেশগুলো, যাদের কাছে প্রযুক্তি ও মূলধন আছে। অন্যদিকে হ্যাভ নটস বা গরিব দেশগুলো, যারা শুধু কাঁচামাল সরবরাহ করে। ১৯৬৪ সালে আংটাড প্রতিষ্ঠার পর থেকে এই রাজনৈতিক সংগ্রাম আরও জোরালো হয়। এমনকি ১৯৭৩ সালের আলজিয়ার্স সম্মেলনে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা এনআইইও এর দাবি তোলা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি একেবারে নতুন আন্তর্জাতিক মুদ্রা তৈরি করা। সে সময় হয়তো তারা পুরোপুরি সফল হয়নি, কিন্তু আজ তো আমরা এশিয়া মহাদেশে রীতিমতো একটা ব্যাংকিং স্নায়ুযুদ্ধ দেখতে পাচ্ছি। এই ব্যাংকিং স্নায়ুযুদ্ধটা বুঝতে হলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবি এর ভেতরের গঠনতন্ত্রের দিকে তাকাতে হবে। মানে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবিতে তো জাপান এবং যুক্তরাষ্ট্র উভয়েরই সর্বোচ্চ ১৫.৫৭% করে শেয়ার রয়েছে। ঠিক, নাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হলেও এর নাটাই আসলে পশ্চিমাদের এবং তাদের মিত্রদের হাতে। তার মানে বিষয়টা যেন এমন, ধরুন আপনি অনেক দিন ধরে একটা পুরনো ক্যাসিনোতে খেলতে যাচ্ছেন, কিন্তু সেখানকার নিয়মগুলো এমনভাবে সাজানো যে আপনি কখনোই জিততে পারছেন না, কারণ ডিলার সব সময় হাউস বা মালিক পক্ষের হয়ে কাজ করে। তখন আপনি কি করবেন? আপনি নিজেই নিজের একটা নতুন ক্যাসিনো খুলে বসবেন, একেবারে নিজের নিয়মকানুন দিয়ে। চীনের নেতৃত্বাধীন এআইআইবি কি তবে ঠিক সেটাই? এই ক্যাসিনোর উপমাটা বেশ আকর্ষণীয়। হ্যাঁ, ২০১৫ সালে বেইজিংয়ে যাত্রা শুরু করা এই ব্যাংকের শেয়ারের দিকে তাকালে চোখ কপালে ওঠার জোগাড় হয়। এখানে চীনের শেয়ার সবচেয়ে বেশি, ২৬.০৬%। এরপর ভারতের ৭.৫%। আর সবচেয়ে বড় ধাক্কাটা হল যুক্তরাষ্ট্র এবং জাপান এই বিশাল ব্যাংকের সদস্যই নয়। একদম। তবে এআইআইবি শুধু একটি নতুন ক্যাসিনো নয়, এটি এমন একটি ক্যাসিনো যেখানে চিপস হিসেবে ব্যবহার করা হচ্ছে রাস্তা, বন্দর আর বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প। মানে চীন এখানে শুধু ঋণ দিচ্ছে না, বরং ঋণের মোড়কে তারা দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। ঠিক তাই। শেয়ার হোল্ডিং এবং ভোটিং পাওয়ারের যে সরাসরি আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রণের সবচেয়ে মোক্ষম অস্ত্র হতে পারে এডিবি এবং এআইআইবি এর এই লড়াই, তার সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে দেশগুলো ক্ষমতা আর নিয়ন্ত্রণের জন্য একে অপরের সাথে লড়াই করছে। কিন্তু এই লড়াইয়ের পাশাপাশি একটা বিপরীত চিত্রও তো আছে। এত বিভাজনের পরও দেশগুলো নিজেদের অর্থনৈতিক স্বার্থেই আবার একীভূত হয়, জোট বাঁধে। হ্যাঁ, একে বলা যায় আঞ্চলিক অর্থনৈতিক একত্রীকরণ বা ইকোনমিক ইন্টিগ্রেশন। এর ৭টি সিঁড়ি বা ধাপ রয়েছে। বিষয়টা সাধারণ মানুষের সম্পর্কের বিভিন্ন ধাপের মতো। চলুন এই ধাপগুলো একটু সহজ করে মিলিয়ে দেখি।
অবশ্যই ধাপগুলোর ভেতরের মেকানিজমটা বোঝা খুব জরুরি। প্রথম ধাপ হল পিটিএ বা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এখানে দেশগুলো নিজেদের মধ্যে কিছু নির্দিষ্ট পণ্যের শুল্ক কমায় কিন্তু পুরোপুরি বাতিল করে না। উদাহরণস্বরূপ আপটা। একে বলা যেতে পারে ডেটিং অ্যাপে জাস্ট রাইট সোয়াইপ করা, মানে হালকা একটু আগ্রহ দেখানো। হ্যাঁ, আর দ্বিতীয় ধাপ হলো এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেমন সাফটা। এখানে দেশগুলো নিজেদের মধ্যে শুল্ক বা কোটা পুরোপুরি বাতিল করে দেয়। এটা হলো রীতিমতো ডেটে যাওয়া শুরু করা। তৃতীয় ধাপ সিইসিএ বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট। এটি এফটিএর চেয়েও বিস্তৃত। এখানে শুধু পণ্য নয়, পুঁজি এবং মানব সম্পদের যাতায়াতও যুক্ত হয়। যেমন ভারত-অস্ট্রেলিয়া চুক্তি। সম্পর্কটা এখন বেশ সিরিয়াস। রাইট। এরপর চতুর্থ ধাপ কাস্টমস ইউনিয়ন, যেমন জিসিসি। এখানে দেশগুলো নিজেদের মধ্যে ফ্রি ট্রেড করার পাশাপাশি বাইরের দেশগুলোর জন্য একটি কমন বা অভিন্ন শুল্ক নীতি তৈরি করে। মানে আমাদের দুজনের বাইরে কেউ এলে আমরা দুজন মিলে তাকে একসাথে সামলাবো, একেবারে এক্সক্লুসিভ। আর পঞ্চম ধাপে গিয়ে সম্পর্কটা আরও গভীর হয়। এটি হলো কমন মার্কেট, যেমন ল্যাটিন আমেরিকার মার্কোসার। এখানে শুধু পণ্য নয়, বরং সেবা, পুঁজি এবং শ্রমিকের অবাধ যাতায়াত নিশ্চিত করা হয়। আপনার উপমা অনুযায়ী এটি হলো একে অপরের সাথে এক বাড়িতে থাকা, মানে লিভ ইন রিলেশনশিপ শুরু করা। এরপর আসে ষষ্ঠ ধাপ ইকোনমিক ইউনিয়ন, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন। এটি কমন মার্কেটের চেয়েও এক ধাপ এগিয়ে। এখানে শুধু অবাধ যাতায়াতই নয়, বরং সব দেশের জন্য পণ্য নিয়ন্ত্রণ, সেবার মান এবং সামষ্টিক অর্থনীতির জন্য একটি অভিন্ন নীতি গ্রহণ করা হয়। আর একেবারে চূড়ান্ত বা সপ্তম ধাপটি হল মনিটারি ইউনিয়ন, যেমন ইউরোজোন বা ইস্ট ক্যারিবিয়ান দেশগুলোর জোট। এখানে দেশগুলো নিজেদের আলাদা মুদ্রা একেবারেই বাদ দিয়ে একটি অভিন্ন মুদ্রা গ্রহণ করে, যেমন ইউরো, আর সবার জন্য একটি মাত্র সেন্ট্রাল ব্যাংক থাকে। আমার উপমা অনুযায়ী এটা হলো একেবারে বিয়ে করে ফেলা এবং জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলা, যেখান থেকে ফেরার আর কোনো সহজ উপায় নেই। এই বিয়ের উপমাটা শুনতে ভালো লাগলেও এর ভেতরের অন্ধকার দিকটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা প্রয়োজন। বিয়েতে দুজনের সমান অধিকার থাকার কথা, কিন্তু দেশগুলো যখন এই সপ্তম ধাপে অর্থাৎ মনিটারি ইউনিয়নে পৌঁছায়, তখন তারা বিশাল এক মূল্য চোকাতে বাধ্য হয়। কী রকম মূল্য? তারা শুধু অর্থনৈতিক স্বাধীনতাই হারায় না, বরং নিজেদের দেশের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সেই জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট বা অভিন্ন সেন্ট্রাল ব্যাংকের কাছে সঁপে দেয়। ও আচ্ছা, মানে একটি দেশের সরকার বিপদে পড়লে নিজের ইচ্ছামতো টাকা ছাপাতে পারে না, সুদের হারও কমাতে বা বাড়াতে পারে না। একদম ঠিক। যেমনটা ইউরোপের কিছু দেশের ক্ষেত্রে দেখা গিয়েছিল, অর্থনীতিকে একীভূত করতে গিয়ে তারা নিজেদের রাজনৈতিক সার্বভৌমত্বের একটা বড় অংশ বিসর্জন দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকই তখন পরোক্ষভাবে দেশ চালাতে শুরু করে। কি দারুণ একটা পর্যবেক্ষণ! আর এখানেই তো আমাদের পুরো আলোচনার মূল নির্যাসটা লুকিয়ে আছে। আমরা সারা জীবন জেনে এসেছি আন্তর্জাতিক সম্পর্ক মানেই হল কূটনীতিবিদদের হাসি, করমর্দন আর শান্তি চুক্তি। কিন্তু আজ আমরা দেখলাম, দিন শেষে এই সব কিছুর শেকড় প্রথিত আছে এই অর্থনৈতিক প্রতিষ্ঠান, কোটা সিস্টেম, শুল্ক চুক্তি এবং ব্যাংকের শেয়ার হোল্ডিংয়ের ভেতরেই। ঠিক, ব্রেটন উডস থেকে শুরু করে ব্রিক্স আর পিটিএ থেকে মনিটারি ইউনিয়ন, সবখানে লড়াইটা মূলত টাকা আর নিয়ন্ত্রণের। অর্থনীতি ছাড়া বিশ্ব রাজনীতির বিশ্লেষণ যে আসলেই কতটা অসম্পূর্ণ, সেটা আজ একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। অর্থনীতি হল সেই অদৃশ্য সুতো যা পুরো বিশ্ব রাজনীতির পুতুল নাচ নিয়ন্ত্রণ করছে। যে অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে বিশ্বের নীতি নির্ধারণ করে। একদম ঠিক। তবে এই গভীর আলোচনা শেষ করার আগে একটি প্রভোকেটিভ চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। আজ আমরা দেখলাম কিভাবে ১৯৪৪ সালের পর থেকে দেশগুলো ব্যাংক আর মুদ্রার নিয়ন্ত্রণ নিয়ে এক অদৃশ্য লড়াই চালিয়ে যাচ্ছে। দেশগুলো তাদের সেন্ট্রাল ব্যাংক আর ভৌগোলিক সীমানা ব্যবহার করে ক্ষমতার খেলা খেলছে। কিন্তু আজ আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে ক্রিপ্টোকারেন্সি এবং ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডিফাই এর মতো প্রযুক্তিগুলো হু হু করে বেড়ে উঠছে। হ্যাঁ, যা পুরো ট্রেডিশনাল সিস্টেমটাকেই চ্যালেঞ্জ করছে। না চেনে না, কোনো সেন্ট্রাল ব্যাংকের তোয়াক্কা করে না, এমনকি আইএমএফ বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানেরও কোনো নিয়ন্ত্রণ এদের ওপর নেই।
তাহলে কি অদূর ভবিষ্যতে এমন এক পৃথিবীর দেখা মিলতে যাচ্ছে যেখানে বিশ্ব অর্থনীতি এই পুরনো ছকের বাইরে চলে যাবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি বা ব্রিক্সের মতো এই বিশাল প্রতিষ্ঠানগুলো কি নতুন ডিজিটাল বিশ্বের সাথে তাল মেলাতে পারবে, নাকি একসময় এগুলো শুধুই জাদুঘরের বস্তুতে পরিণত হবে? এই পুরনো প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ আসলেই এখন একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। আর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার দায়িত্ব রইল সবার উপর। আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতিক অর্থনীতির এই রোমাঞ্চকর বিশ্লেষণ আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।